ভার্জিনিয়া উলফের জগতে স্বাগতম। আজকে আমরা একেবারে গভীরে ডুব দেব তার লেখা টু দ্য লাইট হাউস উপন্যাসে। এটা ১৯২৭ সালের একটা লেখা, কিন্তু জানেন তো আধুনিক সাহিত্যের জগতে এটা একটা মাইলফলক হিসেবে ধরা হয়। আচ্ছা, তো চলুন দেখে নেওয়া যাক আমরা ঠিক কিভাবে এই উপন্যাসটা নিয়ে এগোব। এর গঠনটা কিন্তু বেশ অন্যরকম, তাই আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। এমন একটা গল্প কিভাবে বলা যায় যেখানে বাইরে থেকে দেখলে মনে হবে কিছুই হচ্ছে না, কিন্তু চরিত্রগুলোর মনের ভেতরে সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে? ভার্জিনিয়া উলফ কিন্তু ঠিক এই চ্যালেঞ্জটাই নিয়েছিলেন। তার কাছে বাইরের ঘটনা নয়, ভেতরের জগৎটাই ছিল আসল। তো প্রথম প্রশ্নটাই হলো, এই উপন্যাসটাকে এত বিপ্লবী বলা হয় কেন? আসলে এর পুরো গঠনটাই ৩টে ভাগে ভাগ করা, আর এই প্রত্যেকটা ভাগই কথা বলে সময়, স্মৃতি আর শিল্প নিয়ে, এমন কিছু বিষয় নিয়ে যা আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতার সাথে খুব সহজেই মিলে যায়। এই যে নতুন ধারা, এটারই নাম হলো মডার্নিজম বা আধুনিকতাবাদ। মানে এখানে লেখকরা আর শুধু বাইরের ঘটনা নিয়ে মাথা ঘামাচ্ছেন না, তাদের ফোকাসটা চলে গেছে চরিত্রের মনে, তাদের চিন্তা, তাদের স্মৃতি, তাদের অনুভূতি, এগুলোই আসল। আর ভার্জিনিয়া উলফ এই কাজে একটা দারুণ কৌশল ব্যবহার করতেন, যেটাকে বলা হয় স্ট্রিম অফ কনশাসনেস। সোজা কথায়, আমাদের মাথায় যেমন করে একটার পর একটা চিন্তা আসতে থাকে, ঠিক সেইভাবেই তিনি চরিত্রের মনের ভেতরের কথাগুলো তুলে ধরতেন। চলুন এবার গল্পের প্রথম অংশে যাওয়া যাক। এর নাম দ্য উইন্ডো। ভাবুন তো, স্কটল্যান্ডের আইল অফ স্কাইয়ের একটা সুন্দর গ্রীষ্মকালীন বাড়ি। সেখানেই র্যামজে পরিবার তাদের কিছু অতিথিদের নিয়ে ছুটি কাটাতে এসেছে। এখানেই গল্পের শুরু। আর এখানেই আমরা গল্পের মূল দ্বন্দ্বটা দেখতে পাই। এটা কোনো মারামারি বা ঝগড়ার দ্বন্দ্ব নয়, এটা চিন্তার দ্বন্দ্ব। একদিকে আছেন মিস্টার র্যামজে, যিনি সবকিছু যুক্তি দিয়ে কঠিন বাস্তবতার নিরিখে দেখেন, আর অন্যদিকে তার স্ত্রী মিসেস র্যামজে, যিনি আশা আর ভালোবাসা দিয়ে সবাইকে এক সুতোয় বেঁধে রাখেন। খুব সাধারণ একটা ব্যাপার, লাইট হাউসে ঘুরতে যাওয়া। এই ইচ্ছেটাকে কেন্দ্র করেই তাদের দুজনের দুটো আলাদা পৃথিবী, মানে যুক্তির পৃথিবী আর আবেগের পৃথিবী, একেবারে মুখোমুখি চলে আসে। এই প্রথম অংশে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ চরিত্র আছে। যেমন ধরুন, তাদের ছোট্ট ছেলে জেমস। লাইট হাউসে যাওয়ার জন্য সে একেবারে মুখিয়ে আছে, আর তার এই ইচ্ছেটাই যেন গল্পের ইঞ্জিন। আরেকজন আছেন লিলি ব্রিস্কো। তিনি একজন শিল্পী, আর সেই সময়ে একজন নারী শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা কতটা কঠিন ছিল, সেই লড়াইটাই তিনি লড়ছেন। আর হ্যাঁ, লাইট হাউস, ওটা শুধু একটা বাড়ি নয়, ওটা আসলে একটা প্রতীক, একটা স্বপ্ন বা আশার প্রতীক, যা দূরে কিন্তু খুব উজ্জ্বল। তো প্রথম অংশটা শেষ হলো। এরপর গল্পটা একটা অদ্ভুত নাটকীয় মোড় নেয়। উপন্যাসের দ্বিতীয় অংশের নাম টাইম প্যাসেজ। আর এখানে হঠাৎ করেই যেন সময় একটা লম্বা লাফ দেয়। এক ধাক্কায় 10টা বছর পার হয়ে যায়, একেবারে নিঃশব্দে। এই 10 বছরে কি হয় জানেন? লেখিকা কোনো লম্বা বর্ণনা দেন না, শুধু ব্র্যাকেটের মধ্যে কয়েকটা লাইনে ফ্যাক্টসের মতো বলে দেন, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, পরিবারের ছেলে অ্যান্ড্রু যুদ্ধে মারা গেছে, মিসেস র্যামজি, যিনি ছিলেন পরিবারের কেন্দ্র, তিনিও হঠাৎ মারা যান, মেয়ে প্রু মারা যায় সন্তান জন্ম দিতে গিয়ে। পুরো পরিবারটা ছিন্নভিন্ন হয়ে যায়। কোনো আবেগ নেই, কোনো নাটকীয়তা নেই, শুধু শুকনো কঠিন কিছু তথ্য। আর এই সময়টা জুড়ে ফোকাসটা আর মানুষজনের উপর থাকে না। ক্যামেরাটা যেন প্যান করে চলে যায় সেই খালি বাড়িটার উপর। পরিত্যক্ত ভাঙাচোরা বাড়িটা একাই দাঁড়িয়ে থাকে, সময়ের এই নির্মম খেলার নীরব সাক্ষী হয়ে। ভার্জিনিয়া উলফ এখানে আসলে কি বলতে চাইছেন? তিনি বোঝাতে চাইছেন যে সময়ের যে বিশাল অনন্ত স্রোত, তার কাছে আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সুখ দুঃখ, আমাদের নাটক, এগুলো কতটা ছোট, কতটা তুচ্ছ। সময় তো কারো জন্য থেমে থাকে না, তাই না? সে তার নিজের গতিতে বয়ে চলে আর সবকিছু বদলে দেয়। আচ্ছা, এই অন্ধকার পর্বের পর আমরা আসি উপন্যাসের শেষ অংশে, যার নাম দ্য লাইট হাউস। 10টা বছর কেটে গেছে। যারা বেঁচে আছে তারা আবার ফিরে এসেছে সেই পুরনো গ্রীষ্মের বাড়িতে, অতীতের মুখোমুখি হতে। আর এবার গল্পের সুরটাও একটু বদলে যায়, একটু আশার আলো দেখা যায়। এখানে গল্পটা দুটো আলাদা পথে এগোতে থাকে, কিন্তু একসাথে। একদিকে একটা বাইরের যাত্রা, মিস্টার র্যামজে তার ছেলে জেমস আর মেয়ে ক্যামকে নিয়ে শেষ পর্যন্ত সেই লাইট হাউসের দিকে রওনা দেন। এটা শুধু একটা নৌকায় করে যাওয়া নয়, এটা আসলে তাদের ভাঙা সম্পর্ক জোড়া লাগার একটা যাত্রা। আর অন্যদিকে তীরে দাঁড়িয়ে থাকা লিলি ব্রিস্কোর মনের ভেতরের যাত্রা। সে 10 বছর আগে শুরু করা সেই অসমাপ্ত ছবিটা শেষ করার চেষ্টা করে। আর গল্পের একদম শেষে লিলি তার ছবিটা শেষ করতে পারে। সে যখন ক্যানভাসে শেষ আচরণটা দেয়, তখন সে বলে ওঠে, আই হ্যাভ হ্যাড মাই ভিশন, মানে আমি আমার দর্শন পেয়েছি।
এই একটা মুহূর্তেই যেন সব কিছুর সমাধান হয়ে যায়। এটা শুধু একটা ছবি আঁকা শেষ করা নয়, এটা শিল্পের মাধ্যমে স্মৃতিতে বাঁচিয়ে রাখার একটা চূড়ান্ত মুহূর্ত। মিসেস র্যামজে হয়তো আর নেই, কিন্তু লিলির শিল্পে তিনি অমর হয়ে রইলেন। তাহলে এই যে পুরো উপন্যাসটা, এই যে এত ঘটনা, এত ভেতরের কথা, এসব থেকে আমরা কি শিখতে পারি? চলুন এর মূল ভাবনাগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। প্রথমত, এই উপন্যাসটা আমাদের শেখায় যে সময় সবার জন্য একভাবে বয়ে চলে না। আমাদের অনুভূতির ওপর সময়ের গতি নির্ভর করে। এটা আমাদের নিজেদের পরিচয় খোঁজার গল্পও বলে। বিশেষ করে লিলি ব্রিস্কোর চরিত্রের মাধ্যমে নারীর স্বাধীনতার একটা বড় দিক তুলে ধরা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলে তা হলো, জীবন হয়তো খুব ঠুনকো, কিন্তু শিল্প আর স্মৃতির শক্তি, সেগুলোর শক্তি বিশাল, ওগুলো টিকে থাকে। তো সবশেষে মূল কথাটা কি দাঁড়ালো? কথাটা হলো, জীবনের মানে কিন্তু বড় বড় কোনো ঘটনা বা সাফল্যে আটকে নেই। জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে ওই ছোট ছোট ক্ষণস্থায়ী মুহূর্তগুলোতে, যেগুলো আমরা গভীরভাবে অনুভব করি। ভাবুন তো, একটা পুরনো গান শুনে বা একটা ছবি দেখে যেমন আমরা হুট করে অতীতে চলে যাই, সেই মুহূর্তগুলোই কিন্তু আমাদের আসল সম্পদ, আমাদের জীবনের সত্যিকারের গল্প। আর এই উপন্যাসটা শেষ করার পর আমাদের মনে একটা বড় প্রশ্ন থেকে যায়। জীবনটা তো খুবই ক্ষণস্থায়ী, তাই না? কিন্তু শিল্পের মাধ্যমে বা স্মৃতির ক্যানভাসে ধরে রাখা একটা মুহূর্ত, সেটা কি তাহলে চিরকাল বেঁচে থাকতে পারে? এই প্রশ্নটাই হয়তো ভার্জিনিয়া উলফ আমাদের জন্য রেখে গেছেন।